আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এর মা খেলে না তুমি? হির পেছনে মুড়ে ছোট্ট করে জবাব দিল, ডান বড় মা, আমি রুমে যাচ্ছি। নাজমা বেগম অসহায় চোখে স্বামীর দিকে তাকালেন। আসিম সাহেব চোখ ঝাপটে ভরসা দিয়ে হীরের উদ্দেশ্যে বললেন, মামুনি আজ বাবাইয়ের থেকে এক লমকাও খাবে না বুঝি? হীর আবারও দাঁড়িয়ে পড়ল। আজিম সাহেবের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আজ আর খেতে ইচ্ছে করছে না বাবাই। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালো না হীর, চুপচাপ প্রস্থান করলো। শাবাবের কপালের মাঝে চিন্তার সূক্ষ্ম ছাপ ফুটে উঠল। আজিম সাহেব হীরের যাওয়ার পানে তাকিয়ে নাজমা বেগমের উদ্দেশ্যে বললেন, অভিমান হলো? নাজমা বেগম অসহায় কণ্ঠে বললেন, শাবাবকে নিয়ে এমন বাড়াবাড়ি শুরু করলাম যে মেয়েটার দিকে একবারও তাকালামই না। শাবাব মায়ের হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, এই কিন্তু তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারে না মা। নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব তোর জন্য হয়েছে, এবার জলদি করে খেয়ে নে তো। শাবাব হেসে উঠল, বলল, এখন সব দোষ এই নন্দঘোষের, তাই তো? সানিয়া হাসতে হাসতে বলল, মা ঠিক বলেছে, সব তোরই জন্য হলো। শাবাব খাবার চিবোতে চিবোতে একবার আর চোখে তাকালো হীরের যাওয়ার পথে। বিছানায় আধশোয়া হয়ে কফি শপের নিউজটা ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখছে হীর। ঘড়িতে সময় এখন 8:46। সকাল পেরিয়ে রাত হয়ে এলো। এখনো ওখানে লোক উদ্ধার করা হচ্ছে। কারোর লাশের হদিশও খুঁজে পাওয়া যায়নি, আবার কারোর লাশ এখনো উদ্ধার করা হচ্ছে। ব্লাস্ট হওয়ার কারণে নিচের দিকে অনেকাংশ ভাগ হয়ে গিয়েছে। কফি শপের নিচেই ছিল ছোট্ট একটা মল। সবকিছুই এখন কয়লা হয়ে আছে, সেই সাথে আটকা পড়েছে অসংখ্য মানুষ। এখনো উদ্ধারের কাজ চলছে, কাল সকাল অবধি চলবে। আকস্মিক পুরুষালী কণ্ঠ ভেসে আসতেই আঁতকে উঠল হীর। ফোনটা হাত থেকে পাশে পড়ে গেল। ফোনটার দিকে তাকিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করল হীর। শাবাব দাঁড়িয়ে, ধূসর রঙের একটা টি শার্ট আর তার নিচে একটা শর্ট প্যান্ট পরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আকর্ষণীয় চোখ দুটো চকচক করছে, ঠোঁটের কোণে সতেজ হাসি। হেলতে দুলতে হীরের দিকে এগিয়ে আসতেই ফোনটা উঠিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো হীর। পাশে ছোট্ট ড্রয়ারটার উপর ফোনটা রেখে কাঁচুমাচু করে দাঁড়ালো। শাবাব তাকে পাশে কাটিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। হীর আরেকটু সরে দাঁড়ালো। শাবাব খেয়াল করলো হীর ভয় পাচ্ছে। ভয়ে তার গোলাপি ঠোঁটখানা বিচলিত হয়ে পড়েছে, বারবার শুকিয়ে যাচ্ছে আর সাহায্য নিচ্ছে জিহ্বা এসে তাকে বারবার ভিজিয়ে দিয়ে আশ্বস্ত করছে, তবুও সে অপারক। শাবাব আরও খেয়াল করলো হীরের গালে লালচে দাগ পড়ে আছে, 2টো দাগ। শাবাবের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়াতেই হীর কানের পাশের চুলগুলো ছেড়ে দিল, আর সঙ্গে সঙ্গে এক ঝাঁক চুল এসে হীরের গালের এক পাশ ঢেকে দিল। শাবাব কেশে উঠল, ঘরের চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে বলল, বেশ পরিপাটি রুম, ভাবছি বিয়ে করে বউকে নিয়ে এই ঘরে শিফট করব। হীরের গা জ্বলে উঠল, কপাল কুঁচকে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলল না। মনে মনে বকে বলল, কত শখ বিয়ের পর বউকে নিয়ে এই ঘরে শিফট করবে। বলি, ঘরে কি অভাব পড়েছে নাকি যে আমার ঘরে থাকতে হবে? আমার জন্য রুম ছাড়তে পারবি না? হীর ফুস করে নিঃশ্বাস ছাড়ল। শাবাবের সাথে কথা বলতে তার মোটেও ইচ্ছে করছে না, তাই জবাবেও কিছু বলল না। শাবাব অধৈর্য হয়ে দাঁড়িয়ে গেল। ইচ্ছে করছে মেয়েটাকে এক রাম ধমক মারতে। সে কতগুলো কথা বলে ফেলল, কিন্তু এই মেয়ে কেমন নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তাকে আর ভয় দেখানো না শাবাব। পকেটে হাত গুজেই সামনে গিয়ে দাঁড়ালো হীরের। ঠোঁটের কোণে কোমল হাসি জুড়ে এক হাত বের করে হীরের ডান গালে রাখল। হীর চমকে উঠল শাবাবের ছোঁয়ায়, ভয়ার্থ দৃষ্টিতে তাকালো শাবাবের দিকে। শাবাব জানে সে যদি এখন হীরের চোখে চোখ রাখে তবে সে আরো ঘাবড়ে যাবে, তাই সে হীরের দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে হীরের গালের উপর পড়ে থাকা চুলগুলো আন্তঃস্পর্শ করে কানের পাশে গুজে দিল। গালের উপর থেকে চুলগুলো সরে যেতেই শাবাবের চোখে পড়ল গালের উপর 3টে দাগ। ইস, কি জোরেই না মেরেছিল সে! দাগগুলো দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বসে থাকা অবস্থায় 2টো দাগই চোখে পড়েছিল, কিন্তু এখন 3টে দাগ স্পষ্ট। নিজের ওপরই তার রাগ হচ্ছে খুব।
প্ল্যানটা সে অন্যভাবে করলেও পারত। হীরকে এভাবে আঘাত করা তার মোটেও ঠিক হয়নি। তবে অন্য প্ল্যানগুলো এটার মতো কার্যকর তো নাও হতে পারত। পাছে হীরের কষ্ট হবে ভেবে হীরকে তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলত। ভয়ার্ত হরিণীর মতো সে পালানোর পথ খুঁজতে লাগলো। শাবাবের সম্মুখে দাঁড়িয়ে থাকা তার জন্য বাঘের গুহার থেকে কিছু কম মনে হয়নি। হীর শাবাব থেকে পাশ কাটিয়ে যেতে নিলেই শাবাব কড়া গলায় বলে উঠল, কোনো মেডিসিন লাগাসনি কেন? হীর দাঁড়িয়ে পড়ল, জবাব দিল না। শাবাব গলা উঁচিয়ে রুবিকে ডাকতে লাগলো। রুবি না পারে প্লেনে করে উড়ে আসে। এক দৌড়ে হাজির হলো রুবি। শাবাব রুবিকে উদ্দেশ্য করে বলল, কয়েক টুকরো বরফ এনে হীরকে দিবি, দরকার পড়লে নিজ হাতে ওর গালে লাগিয়ে দিবি। যতক্ষণ না ওর গালের ব্যথা কমে ততক্ষণ অবধি লাগাবি। রুবি তড়ি ঘড়ি মাথা নেড়ে আবারও ছুট লাগালো। হীর রুবির যাওয়ার পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বরফের কোনো প্রয়োজন নেই। শাবাব যেন ধন্য হলো হীরের কথায়। একটা মানুষ এতটা চুপচাপ কি করে থাকতে পারে? প্রয়োজন আছে কি নেই সেটা আমি দেখব, চুপচাপ বস এখানে। শাবাবের কঠিন স্বর হীরকে বাধ্য করলো বাধ্য মেয়ে হতে। শাবাব ভাবল হীর বাদ সেরে আরো কিছু বলবে, কিন্তু হীর আর কিছুই বলল না। চুপচাপ বসে পড়ল বিছানার উপর। শাবাব হীরের দিকে তাকিয়ে ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাইজান, এই যে আনছি বরফ, কই রাখুম? শাবাব পিছন মুড়ে তাকালো। রুবির দিকে তাকিয়ে রুক্ষস্বরে বলল, রাখতে বলেছি নাকি? বললাম না ওর গালে লাগিয়ে দিবি? রুবি ঢোক গিলল। রুবি হীরকে পছন্দ করলেও অধিক পরিমাণে ভয়ও পায়। যেখানে সে হীরের সামনে বসেই দাঁত কেলিয়ে হাসতে পারে না, সেখানে হীরের সামনে গিয়ে তার গালে বরফ লাগানো অনেক দূরের কথা। শাবাবের কথা মেনে সে হীরের গালে বরফ লাগাতে পারল না। বিছানার পাশে ছোট্ট টুলটা টেনে তার উপর বরফের বক্সটা রাখতে রাখতে ভীত কণ্ঠে বলল, আমারে খালাম্মাই রান্নাঘরে ডাকতাছে, আমি যাই। কথাটা বলেই ছুট্টে পালিয়ে গেল রুবি। শাবাব রুবির যাওয়ার পানে তাকিয়ে ভুরু কুঁচকে ফেলল। হীর এখনো চুপচাপ বসে আছে। আর চোখে যদিও একবার দেখল শাবাবকে, তবে শাবাবের চোখে তা ধরা পড়ল না। শাবাব বরফের বক্সটা হাতে তুলে আমতা আমতা করতে লাগলো। হীর কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে দাও, আমি লাগিয়ে নিতে পারবো। শাবাব হীরের আড়ালেই ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। হীরের কথায় সে ভরসা পাচ্ছে না। হীর কি আদৌ লাগাবে বরফগুলো? না, ভরসা ঠিক করা যাচ্ছে না। শাবাব বরফের বক্সটা হাতে রেখেই গলা খাকারি দিল। 7-5 কিছু একটা ভাবতে ভাবতে বলল, একা একা লাগালে কষ্ট বেশি হতে পারে, তার চেয়ে বেটার আমি লাগিয়ে দিচ্ছি। হীরের চোখ কল্লা পাকিয়ে গেল মুহূর্তে। শাবাবকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে কাচুমাচু করে খানিকটা গুটিয়ে গেল সে। এই মুহূর্তে ভয় নয়, অস্বস্তিটাই বেশি কাজ করছে। শাবাবও অস্বস্তিতে পড়ল খানিকটা, তবে সেটা প্রকাশ পেল না। বেশ স্বাভাবিক ভঙ্গিমা নিয়েই হীরের পাশে বসল শাবাব। বরফের বক্সটা খুলে এক টুকরো বরফ তুলে খুব সাবধানতার সহিত হীরের গালে লাগালো। গালে বরফ লাগাতেই জলা ভাবটা যেন মাথার চারা দিয়ে উঠল। হীর চোখ বুজে কাতর কণ্ঠে চাপা আর্তনাদ করল। শাবাব হীরের গালে বরফ লাগাতে লাগাতে দু চোখ ভরে দেখতে লাগলো হীরকে। ভয় পেলেও কতটা মায়াবী লাগে হীরের মুখখানা। ইচ্ছে করে দু চোখ ভরে দেখতে, আলতো হাতে স্পর্শ করতে। শাবাব দেশে ফিরেছে ঠিক 9 দিন আগে। বাসায় জানালো আজই তার ফ্লাইট ছিল। তার দেশে ফেরার খবর পরিবারের থেকে গোপন করার পেছনে কারণটা মূলত হীরই ছিল। হীরের জন্য এমন মৃত্যুবাণ যে এই প্রথমবার ছড়ানো হয়েছে সেরকমটা নয়, আরো অনেকবার এবং অসংখ্যবার হীরের উপর অ্যাটাক হয়েছে। আর সেখান থেকে স্বভাবই তাকে উদ্ধার করেছে। দেশে না থেকেও হীরের আশেপাশে সর্বদা সিকিউরিটি দিয়েছে। তবে সবটাই হীর এবং পরিবারের অগোচরে। আজিম সাহেবও বরাবর হীরকে নিয়ে ভীষণ চিন্তিত, কেননা হীরের বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। তাদেরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর হীরের বাবা মায়ের খুনিরাই এখন হাত ধুয়ে পড়ে আছে হীরের পিছনে। খুনিরা একটা দল বা একটা দলের একটা মাথা নয়, এখানে কলকাঠি নাড়ছে অসংখ্য মাথা। কেউ ভালোবাসা খুইয়ে হয়ে উঠেছে উন্মাদ, আর কেউ কারি কারি টাকার লোভ সামলাতে না পেরে হয়ে উঠেছে বেয়ারা। সবারই কিছু না কিছু উদ্দেশ্য হীর এবং তার পরিবারকে নির্মিশেষ করে দেওয়ার জন্য। ঠিক 9 দিন আগে দেশে ফিরে হীরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তোলে শাবাব। কফি শপে বোম ফিট করার খবর সে আজ সকালেই পায়। টানা 9টা দিন পরিশ্রমের উপর পরিশ্রম করেও তাদের পরিকল্পনা সামনে আনতে পারেনি, তবে আজ পেরেছে। আর যখন পারল তখন হাতে সময় ছিল মাত্র 1 ঘন্টা।
আর 1 ঘন্টার মাঝে শাবাবের হীরের কাছে পৌঁছতেই লেগে গেল 45 মিনিট। মাত্র 15 মিনিট হাতে থাকায় হীরকে কি করে কফি শপ থেকে বের করা যায় মাথায় আসছিল না। তাই না চাইতেও এখন এক কাণ্ড ঘটাতে হলো, যাতে হীর একরাশ তিক্ততা আর ক্ষোভ নিয়েই প্রস্থান করে। মনে মনে উপরওয়ালার সহায়তা চাচ্ছিল যেন তার প্ল্যানটা সফল হয়। উপরওয়ালা শাবাবের কথা কবুল করল। সে যেভাবে চাইল সেভাবেই সবটা হলো। তবে শাবাবের একটাই আক্ষেপ রইল যে সে হীর আর তার বাকি 3 ফ্রেন্ডকে ছাড়া আর একটা মানুষকেও বাঁচাতে পারল না। আমাকে দাও প্লিজ, আমি লাগিয়ে নিচ্ছি। হীরের কাতর কণ্ঠে ভাবনার সুতো ছিল শাবাবের। শাবাব নিজের অবস্থান বুঝে গলা খাকারি দিল। গলে গিয়ে অবশিষ্ট থাকা অর্ধেক বরফ হীরের হাতে তুলে দিয়ে উঠে দাঁড়ালো সে। হীর অস্বস্তি নিয়ে বরফটা গালে ঘষতে লাগলো। শাবাব যাওয়ার উদ্দেশ্যে বলল, আস্তে আস্তে লাগাতে থাক, ব্যথাটা একটু হলেও কমবে। হীর জবাব দিল না, নিচের মতো করে বরফ লাগাতে থাকলো। শাবাব হীরের গতিবিধি পর্যবেক্ষণ করে বক্সটা টুলের উপর রেখে বেরিয়ে গেল রুম থেকে। হীর এবার চোখ তুলে তাকালো। শাবাবের যাওয়ার পানে তাকিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবতে লাগলো, নিজের চর মারলো, আবার নিজের দরদ দেখাতে এসছে এলিয়েন। আজ হীরের ভোর ভোর ঘুম ভাঙল। বাড়ির মধ্যে মানুষগুলো পাখির মতো কিচির মিচির করছে। একরাশ বিরক্তি নিয়েই উঠে বসলো হীর। ঘড়িতে সময় দেখলে 5:56 চোখে পড়ল। এত ভোরে বাড়ির মানুষগুলোর হলো কি? এভাবে হাঁক ডাক শুরু করলো কেন? আর বাড়িতে মানুষই বা কতজন? আগে ছিল 4 জন, আর এখন শাবাব আশায় বাড়তি হলো 1 জন। মোট 5 জন মানুষ। নিচে তো হীর নেই। সানিয়া এবং শাবাবও খুব সম্ভবত নিজেদের রুমে থাকবে। রুবি আর নাজমা বেগম রান্নাঘরে থাকবে সবার নাস্তা রেডি করার জন্য। আর আজিম সাহেব ফজরের নামাজ পড়ে 1 কাপ চা নিয়ে চুপচাপ শান্ত ভঙ্গিতে খবরের কাগজের পাতা উল্টাবেন। তাহলে চেঁচামেচিটা করছেন কারা? হীর গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বিছানা ছাড়ল। হেলতে দুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একদম পরিপাটি হয়েই নিচে নামলো। 2 সিঁড়ি অতিক্রম করতেই চোখে পড়ল পাড়া প্রতিবেশীর মা কাকিমাদের। বিরক্তিতে কপাল কুঁচকে গেল হীরের। তার মানে এই ভোরবেলা পাখির মতো কিচির মিচির এরাই করেছে। হীরের ইচ্ছে হলো না নিচে গিয়ে তাদের সামনে দাঁড়াতে, তবুও আস্তে ধীরে নিচে নামলো। এখানে এমনও অনেক মহিলারা বসে খোশ মেজাজে গল্প জুড়েছেন যাদের এই প্রথম দেখছে হীর। এদের আগমনের কারণটা সঠিক না জানলেও বেশ জোর গলায় বলতে পারবে বিদেশি ছেলের কাছে নিজেদের মেয়েদের গুণগান গাইতে এসেছেন তারা। নাজমা বেগম এদের প্যানপ্যানানি আর ঘ্যানঘ্যানানিতে অতিষ্ঠ প্রায়। উনি পারেন তো সবাইকে এক গাদা কথা শুনিয়ে দিয়ে উঠে যান। সানিয়া আর শাবাবকে দেখা যাচ্ছে। যেখানে এই মহিলা মহলের আসর জমানোর মধ্যমণি সাদমান শাবাব, সেহেতু শাবাবের এখানে থাকা বাঞ্ছনীয়। হীর, ওখানে দাঁড়িয়ে পড়লে কেন সোনা? এখানে আয় না, দেখ ওই আন্টিরা ভাইয়ের জন্য কত খাবার দাবার নিয়ে এসেছে। হ্যাঁ পুই অনশো ইউ ক্যান ট্রাই মাইপি। শেষ কথাটা বলেই চোখ টিপল সানিয়া। মহিলা মহলের এই ভিড়ে নিজেকে বারবার হারিয়ে ফেলছে শাবাব। সে যে কয়বার তাদের আসর ভেঙে ঠেলে ঠুলে উঠতে যায়, তারা সে কয়বার হ্যাচকা টান দিয়ে আবারও বসিয়ে দেয় শাবাবকে। ব্যাপারটা শাবাবের জন্য চরম বিরক্তির হলেও বেশ মজা পাচ্ছে হীর। সে সানিয়ার দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। সানিয়া ভিড় ঠেলে উঠে এসে হীরের পাশে দাঁড়ালো। ভাইয়ের করুণ দশা বিশ্লেষণ করতে করতে বলল, জানিস ওনারা পারলে তো ভোর 4টার সময় এসে উপস্থিত হতেন। ভাগ্যিস আগে জানেননি। ইস, দেখ না কি দশা করেছে আমার ভাইটার। কথাটা বলেই ভাইকে দেখিয়ে হাসতে লাগলো সানিয়া। হীরও চুপ থাকতে পারল না। সানিয়ার সাথে যোগ দিয়ে হাসতে লাগলো সে। হীরের হাসির শব্দে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল শাবাবের। একরাশ বিরক্তি পাশে ঠেলেই দুচোখে মুগ্ধতা নিয়ে তাকালো হীরের দিকে। মন চুরানো হাসি তার। মনোমুগ্ধ হয়ে গেল শাবাব। অনেক হয়েছে আলাপচারিতা, এবার উত্তর তুই। ভদ্রতার খাতিরেই এখনো রেগে যাননি নাজমা বেগম। ছেলেকে এখান থেকে কোনো মতে বের করাই তার উদ্দেশ্য। ছেলেটাকে দলে মলে একদম আলু ভর্তা করে ছেড়েছে এরা। শাবাব মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, মা, আমি আবারও আমেরিকায় ফিরে যাচ্ছি, ভালো থেকো তোমরা। শাবাবের কথায় ফিক মেরে হেসে দিল সানিয়া। হীর মুখ টিপে হাসতে লাগলো। নাজমা বেগম রাগে বিড়বিড় করে বললেন, আগে এখান থেকে তো বের হ, পরে না হয় যাস তোর আমেরিকায়। মায়ের কথা শুনে শাবাবের চোখে মুখে ফুটে উঠল আরো ভয়ঙ্কর অসহায়ত্ব। নাজমা বেগম আর রিস্ক নিলেন না।
ছেলের হাত ধরেই টেনে উঠালেন মহিলাগণের মাঝখান থেকে। অতপর আস্তে করে বললেন, এখান থেকে আর আগে পরে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে যা, আর ভুল করেও নিচে নামবি না, যা। শাবাব রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই আবারও পাখির মতো কিচিরমিচির করতে লাগলো মহিলাগণ। কি গো ভাবি, ছেলেকে আবার কোথায় পাঠাচ্ছ? আমাদের কথা তো বলা শেষ হয়নি। শাবাব যেও না বাপ, আমার মেয়ে ইরিনা তারপরে কি করলো শুনবে না? নীরার কথা তো শেষ অবধি শুনলো না সবাই। শিরিন কিন্তু বলেছে সে তোমার সাথে আজ বিকেলে দেখা করবে বাবা, ভুলে যেও না কিন্তু। রাবেয়ার নাম্বারটাই কল করে কথা বলে নিও বাবা। ভাবি, ছেলেকে আরেকটু থাকতে বলো না এখানে। আমার মেয়ে রিমি তো ওর জন্য পায়েস রেঁধে পাঠিয়েছে, 1 চামচ তো খেলো না। মহিলাগণের এক একজনের এক এক বাণীতে কান চেপে ধরেই দ্রুত পায়ে প্রস্থান করলো শাবাব। হীর আর সানিয়া কেবল হাঁ করে শুনতে লাগলো তাদের কথা। নাজমা বেগম অতিষ্ঠ হয়ে বললেন, সব শুনবে ভাবি, আজ আপনারা আসুন। আমার ছেলে মেয়েদের এখনো নাস্তা পানি হয়নি। আপনারা এভাবে ভাষণ দিয়ে চললে আজ ওদের অবক্তই থাকতে হবে। নাজমা বেগমের কথাটা গায়ে লেগে গেল সবারই। চলে যাওয়ার উদ্দেশ্যে জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো সবাই। এক একজন করে বের হতে হতে বলে গেল, তোমার ছেলেকে আমরা পছন্দ করি বলেই এসেছিলাম গো ভাবি। নাজমা বেগম রাগ দেখিয়ে বললেন, ধন্য করে দিলেন আমার ছেলেকে পছন্দ করে। এবার আসুন আপনারা। সব মহিলাগণই যেতে যেতে তাদের বিশেষ কর্তব্যটি পালন করে গেলেন। নাজমা বেগম আর তার ছেলের যাওয়ার পথে তাকিয়ে সবাই ছোট বড় করে মুখে ভেঙচি কেটে বেরিয়ে গেলেন। নাজমা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ধপ করে সোফার উপর বসে পরপর দম ফেলতে লাগলেন। সানিয়া আর নিজেকে আটকে রাখতে না পেরেই ঘর কাঁপিয়ে হেসে উঠল। মায়ের কাছে গিয়ে বসে হাসতে হাসতেই বলল, মা, তোমার বিলেতি ফেরা ছেলের জন্য কতগুলো বউ আনবে। দেখো, ওই আন্টিটা কিন্তু এখনই লাইন ধরে শুরু করেছে। রাগ আর হাসি কোনোটাই নিয়ন্ত্রণে রাখতে পারলেন না নাজমা বেগম। না পেরে মেয়ের তালেই তাল মিলিয়ে ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। আচ্ছা, অনেক হয়েছে, এবার যা ভাইকে আর বাবাকে ডেকে নিয়ে আয়, আমি নাস্তা দিব। সানিয়া হাসি থামাতে বড় করে নিঃশ্বাস টেনে বলল, যাচ্ছি। তুমি খেয়াল রেখো তোমার ছেলেকে কিডন্যাপ করতে আবার যেন ওই মহালাগন চলে না আসে। নাজমা বেগম হেসে উঠে বললেন, না না, আর আসবে না, তুই যা। সানিয়া উপরে চলে গেল শাবাব আর আজিম সাহেবকে ডাকতে। নাজমা বেগম উঠে দাঁড়ালেন। বড় বড় দম ফেলে এগিয়ে যেতেই হীরকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। নাজমা বেগম মুচকি হেসে এগিয়ে গেলেন হীরের কাছে। হীরের গালে হাত রেখে স্নেহভরা কণ্ঠে বললেন, সুপ্রভাত হীরপরি। হীর মিষ্টি করে হাসল, মৃদুস্বরে বলল, সুপ্রভাত বড়মা। নাজমা বেগম মুচকি হেসে হীরের কপালে চুমু খেয়ে বললেন, এসো খেতে বসো। না না না, আমি নিচে যাব না। ওই আক্রমণাত্মক মহিলাগণ যে কোনো সময় এসে আবারও আমার উপর হামলা করতে পারে। আরে, ওনারা চলে গেছে তো। মা ওনাদের কথা শুনিয়ে পাঠিয়ে দিয়েছে। আশা করা যায় আর আসবে না। উপর থেকে সানিয়া আর শাবাবের গলা ভেসে আসতে লাগলো। নাজমা বেগম গলা উঁচিয়ে বললেন, কি রে, কি হলো? সানিয়া মায়ের মতো করেই গলা উঁচিয়ে বলল, দেখো না মা, তোমার ছেলে নিচে আসতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। বলছে ওনারা আবার চলে আসবে। নাজমা বেগম ছেলেকে ভরসা দিয়ে বললেন, না বাবা, আর আসবেন না ওনারা। জলদি খেতে আয়, কত দেরি হয়ে গেল দেখেছিস। আয় আয়, জলদি আয়। মায়ের কথায় ভরসা পেল শাবাব। আস্তে ধীরে নিচে নেমে ডাইনিং টেবিলে এসে বসলো। হীর ততক্ষণে এসে নিচের জায়গায় বসে পড়েছে। সানিয়া সরাসরি টেবিলে না এসে বাবাকে ডাকতে গেল খাওয়ার জন্য। নাজমা বেগম রান্নাঘরে চলে গেলেন। শাবাব রান্নাঘরে একবার উকি দিয়ে মাকে কাজে ব্যস্ত দেখতে হীরের উদ্দেশ্যে বলল, ব্যথা কমেছে? হীর প্রথমে খেয়াল করেনি শাবাব তাকে কিছু বলছে। শাবাব কথা বলছে শুনেই সে মাথা নিচু করে রইল, তাই দেখতে পেল না তার কানে ফোন আছে কিনা। তবুও আন্দাজ করে নিলেও তার কানে ফোন আছে। হীরকে চুপ থাকতে দেখে শাবাব গলা খাকারি দিয়ে হীরের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। শান্ত কণ্ঠে আবারও একই প্রশ্ন করল, ব্যথা কমেছে গালের? হীর এবার আর চোখে তাকালো। যখন বুঝতে পারল শাবাব তাকেই বলছে, তখন সে নড়ে চড়ে বসল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু স্বরে বলল, কমেছে। আমি চলে আসার পর বরফ লাগিয়েছিলি?
হীর হ্যাঁ সূচক মাথা নাড়ল। শাবাব আরো কিছু বলার জন্য প্রস্তুতি নিতেই খাবার হাতে নিয়ে এসে পড়লেন নাজমা বেগম, তার পেছন পেছন রুবিও, আর ওই পাশ থেকে আসলেন সানিয়া আর আজিম সাহেব। যে যার চেয়ার টেনে বসে পড়তেই খাবার দিতে আরম্ভ করলেন নাজমা বেগম। শাবাবের আর কিছু বলার সুযোগ হয়ে উঠল না, আর চোখে বারবার দেখতে লাগলো চুপচাপ শান্ত হয়ে বসে থাকা হীরকে। হীরের জন্য নাস্তা বেড়ে নাজমা বেগম প্রথম টুকরো খাবার আগে হীরের মুখে দিলেন, আর তারপর তার বাকি দুই ছেলে মেয়ের মুখে। আজিম সাহেবও একই কাজ করলেন, খাবারের প্রথম টুকরো আগে হীরকে খাওয়ালেন, আর তারপর তার বাকি দুই ছেলে মেয়েকে খাওয়ালেন।